বিয়েবাড়ির মরশুমে সুস্মিতা দেবী তার মেয়ে পারমিতার জন্য একটা খুব সুন্দর বেনারসি শাড়ি এবং তার সাথে জরির কাজ করা দামি ব্লাউজ কিনে নিয়ে আসে। কারণ পারমিতা মোটেই শপিং করতে পছন্দ করে না, সে শপিং এর পেছনে টাকা নষ্ট না করে টাকা জমাতে পছন্দ করে। তাই সবসময় তার মা তাকে নিজেই সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে দেয়। এই দেখ পারমিতা, তুই আজকে এই শাড়ি আর তার সাথে এই সুন্দর ব্লাউজটা পরে বিয়ে বাড়িতে যাবি, তোকে দেখতে খুব সুন্দর লাগবে। মা, তুমি আবার আমার জন্য শাড়ি ব্লাউজ কিনে এনেছো? তুমি জানো না এই বাড়িতে আমি ছাড়াও বৌদি আছে? তুমি কেন আমার জন্য এরকম শাড়ি ব্লাউজ কিনে আনলে? তোমার তো বৌদির জন্য কিনে দেওয়া উচিত ছিল। বেশি বৌদি বৌদি করিস না। তোর বৌদির জন্য তোর দাদা মাস গেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিয়ে আসে। তাছাড়া তোর বৌদির যখন যা দরকার হয় ওকে তাই দেওয়া হয়। এই তো কিছুদিন আগেই তোর দাদা তোর বৌদির জন্য লক্ষ টাকা দিয়ে ঘড়ি, শাড়ি, জুতো কত কিছু কিনে দিল, কিন্তু আমি ছাড়া তোকে তো উপহার দেওয়ার মতো কেউ নেই। এই বলে সুস্মিতা দেবী তার মেয়ের হাতে শাড়ি এবং ব্লাউজটা ধরিয়ে দেয়। এই শাড়ি আর ব্লাউজটা তাড়াতাড়ি আলমারির মধ্যে লুকিয়ে রেখে দে, তোর বৌদি দেখলে কিন্তু কাণ্ড হয়ে যাবে, কারণ ও যা দেখবে ওর তাই চাই। এই কথা বলতে না বলতেই তনিমা সেখানে এসে হাজির হয়। মা আর মেয়ে মিলে কি করছেন বলুন তো? আপনারা কি ভাবলেন আমি কিছু বুঝতে পারবো না, কিছুই শুনতে পাবো না? আমি কি এতটাই বোকা নাকি? এই কথা বলতে না বলতে তনিমার সেই দামি শাড়ি এবং ব্লাউজের দিকে নজর পড়ে। ওয়াও, এই শাড়ি আর ব্লাউজটা কি সুন্দর! কিন্তু পরমা, তোমাকে এটা পরলে মোটেই মানাবে না, কারণ তোমার গায়ের রংটা একটু চাপা তো। তাছাড়া তুমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছো, তাই মনে হয় না যে এরকম শাড়ি ব্লাউজ তোমার ফিটিংস হবে। আমার মেয়েকে কিরকম পরলে কি লাগবে না লাগবে তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তুমি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করো। আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল, কিন্তু এখনো তুমি রান্না করতে পারলে না। আপনার ছেলে হোটেল থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। তাছাড়া আজকে সন্ধ্যাবেলা আমরা বিয়ে বাড়িতে যাব, তাই আজকে আমি রান্না বান্না করব না। ও হ্যাঁ, আমি কি যেন বলছিলাম, পরমা জানো তো আমি আমার সব দামি দামি শাড়ি ব্লাউজ লন্ড্রিতে দিয়ে দিয়েছি। আজকে বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতো আমার কাছে কিছু নেই, তাই আমি তোমার এই শাড়ি ব্লাউজটা নেব। হ্যাঁ, তুমি নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তুমি কিরকম বৌমা, আমি আমার মেয়েকে একটা দামি শাড়ি ব্লাউজ উপহার দিলাম, তোমার সেটাও চাই? তোমার কাছে তো অনেক শাড়ি ব্লাউজ আছে। আমাকে বিয়ে করে বউ বানিয়ে নিয়ে আসার সময় আপনারা অনেক কথা বলেছিলেন যে আমি এই বাড়ির বৌমা হব না, মেয়ে হয়ে থাকবো। এখন তাহলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করছেন? আমার ননদ যখন আমাকে শাড়ি ব্লাউজ নিতে বলছে, এটা আমি নেব। আর হ্যাঁ পরমা, তোমার কাছে যে ডায়মন্ডের নেকলেস আছে, তাছাড়া যে সোনার আংটিটা আছে, যেটা তোমার দাদা তোমাকে জন্মদিনে গিফট দিয়েছিল, ওটা আমাকে দিও তো, আমি পরবো। তনিমা এই কথা বললে তার শাশুড়ি মা এবং ননদের খুব খারাপ লাগে, কিন্তু পরমা কিছু বলতে পারে না। সে তার একমাত্র বৌদিকে ভালোবেসে শাড়ি, ব্লাউজ, ডায়মন্ডের নেকলেস, আংটি ইত্যাদি দিয়ে দেয়, যার ফলে তনিমা খুব খুশি হয়। সন্ধ্যাবেলা তনিমা তার ননদের দামি দামি জিনিসপত্র পরে সেজে গুজে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চলে যায়। এভাবে আরো কিছুদিন কাটে। প্রকাশ, আমার ঘরের রংটা খুব চটে গেছে, তুই আমার ঘরটা সুন্দর করে রং করিয়ে দে। আর হ্যাঁ, টিভিটাও চলছে না, আমার ঘরে তুই একটা দেওয়াল টিভি বসিয়ে দিবি। আচ্ছা মা, ঠিক আছে, আমি আজকে ইন্টেরিয়ার ডিজাইনিং লোক ডেকে তোমার ঘর খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। প্রকাশের কথা শুনে সুস্মিতা দেবী খুবই খুশি হয়। পরের দিনই বাড়িতে ইন্টেরিয়ার ডিজাইনিং এর লোক এসে সুস্মিতা দেবীর ঘর একেবারে অত্যাধুনিক উপায়ে সাজাতে শুরু করে, কিন্তু যা দেখে তনিমার ভীষণই হিংসা হয়। কয়েকদিনের মধ্যেই সুস্মিতা দেবীর ঘর সাজানো হয়ে যাওয়ার পর, মা, আপনার এই ঘরটা কি সুন্দর দেখতে লাগছে। 4টি দেওয়ালে 4 রকমের রং করা হলো, তারপর দেওয়ালে নতুন টিভি বসানো হলো, শুধু আমার ঘরটাই ভালো করে সাজিয়ে দেওয়া হলো না। আমি বিয়ের পর বাপের বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম, ওই জিনিসগুলোই তো শুধু ঘরের মধ্যে পড়ে আছে। কেন বৌমা, তুমি তো কিছুদিন আগেই তোমার ঘরে হোম থিয়েটার লাগালে, আলাদা করে ফ্রিজ কিনে বসিয়ে নিলে, নতুন খাট কিনলে, সেগুলো কি হলো? না, ওগুলো তো অনেক পুরানো হয়ে গেছে,
তাই আমি ঠিক করেছি আমি আজকেই আমার ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে একেবারে পাল্টে ফেলবো। হ্যাঁ, তুমি তো তা করবেই, কারণ আমাদের যা দেখবে তোমার তাই পছন্দ হয়ে যাবে। তোমার তো নিজের জিনিসের উপর কোনো মায়া নেই, তোমার সব চাই। অন্যদিকে তনিমা ইন্টেরিয়র ডিজাইনের লোকেদেরকে নিজের ঘরে নিয়ে যায়। সে তার স্বামীর লক্ষ লক্ষ টাকা খরচা করিয়ে ঘরের রং পাল্টে ফেলে, নতুন ড্রেসিং টেবিল কেনে, এমনকি ঘরের আলমারির ডিজাইনও পাল্টে ফেলে। এসব করার পর তনিমার ঘর তার শাশুড়ি মায়ের ঘরের থেকেও অনেক বেশি দেখতে সুন্দর হয়ে যায়, যার ফলে তনিমা মনে মনে খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন পারমিতা খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। মা, আমি একটা কুইজের কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম, সেখানে আমি ফার্স্ট হয়েছি। এই দেখো, ওরা আমাকে একটা দামি কোম্পানির ল্যাপটপ আর একটা আইফোন গিফট করেছে। আমি তো ভাবতেই পারছি না যে আমি এত দামি দামি জিনিস গিফট হিসাবে পেতে পারি। একদম মিথ্যা কথা বলবে না পারমিতা, আমি ভালো করেই বুঝতে পারছি তুমি কিভাবে এই ল্যাপটপ আর আইফোন কিনে এনেছো। মোটেই তুমি কোনো কুইজ কম্পিটিশনে প্রাইজ পাওনি, কারণ তোমার কম্পিটিশনের এত বড় ক্ষমতা নেই যে তোমাকে দামি দামি উপহার দেবে। বাইরে কোথায় কি নোংরামি করে বেড়াও, আর সেখান থেকেই তুমি ফোন আর ল্যাপটপ নিয়ে এসেছো। বৌদি, তুমি এত ভালো সম্ভ্রান্ত পরিবারের বউ হয়ে আমার সম্বন্ধে এত খারাপ কথা বলতে পারলে? তুমি তো ভালো করেই জানো যে আমাদের এত টাকা, আমাদের কোনো কিছুর অভাব নেই, তারপরও তুমি আমাকে এরকম অপবাদ দিচ্ছ। যারা বেশি বড়লোক হয় তারা বেশি নোংরামি করে। আমাকে একদম উল্টোপাল্টা কথা বোঝাতে এসো না। তুমি তোমার মূর্খ মা আর দাদাকে বোকা বানাতে পারবে, ওরা তোমার কথা বিশ্বাস করবে, কিন্তু আমি করব না। এই কথা শুনে পারমিতা খুবই কষ্ট পায়, তাই সে তখনই উপহারে পাওয়া দামি আইফোন এবং ল্যাপটপ মেঝেতে ফেলে দেয়। সেই সাথে নিজের হিল জুতা দিয়ে দুমড়ে মুচড়ে সেগুলো ভেঙে দেয়, যা দেখে তনিমা মনে মনে খুবই খুশি হয়, কারণ তার মনের অভিসন্ধি পূরণ হয়। শুধু তাই নয়, রাত্রিবেলা তনিমা প্রকাশকে বলে, আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে প্রকাশ, তুমি আমাকে একটা দামি আইফোন কিনে দেবে তো? কারণ আমি আইফোনে রিল বানাবো, তারপর ল্যাপটপে আপলোড করব। আমার কিন্তু একটা ল্যাপটপও চাই। ঠিক আছে, আমি তোমাকে কালকে আমার কার্ড দিয়ে দেবো, তুমি তোমার পছন্দ মতো আইফোন আর ল্যাপটপ কিনে নিয়ে চলে এসো, কেমন? পরের দিন থেকে তনিমা প্রকাশের কার্ড নিয়ে অপব্যবহার করতে শুরু করে। সে লক্ষ লক্ষ টাকা খরচা করে আইফোন, ল্যাপটপ ইত্যাদি কেনে। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু তনিমার স্বভাবে পরিবর্তন দেখা দেয় না। একদিন তনিমা যখন তার ননদের ঘরের সামনে দিয়ে হেঁটে যায়, তখন डीजे वाले बाबू मेरा गाना चला दो, गाना चला दो, गाना चला दो। डीजे वाले बाबू मेरा गाना चला दो, गाना चला दो, गाना चला दो। আসলে পারমিতা নিজের ঘরে রিং লাইট লাগিয়ে তার সামনে সুন্দর করে নেচে নেচে রিল ভিডিও বানায়। তনিমা তার ননদকে রিল বানাতে দেখে ভীষণই রেগে যায়। সে একেবারে হিংসায় জ্বলে ওঠে। কি ব্যাপার পারমিতা, তুমি আমার মতো নাচানাচি করে রিল বানাচ্ছ কেন? এই নাকি তুমি পড়াশোনা করে চাকরি করতে চাও? তুমি নাকি পড়াশোনায় অনেক ভালো, শেষ পর্যন্ত তাহলে আমাকে নকল করতে হলো? তোমার কোনো লজ্জা নেই না? তুমি আমার মতো এরকম রিং লাইট কবে কিনলে? নিজের ঘর আবার সুন্দর লাইট দিয়ে সাজিয়েছো, মানে আমার যা যা আছে সবকিছু তোমার লাগবে, তাই না? মোটেই না বৌদি, তোমার যা আছে তা কেন আমার দরকার হবে? এখন আমার কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার এমনিতেও বন্ধু বান্ধব বেশি নেই, তাই আমি ঠিক করেছি ছুটিতে আমি ঘরে বসে রিল বানাবো, তাতে আমার সময়টা কেটে যাবে। তনিমা কিছুতেই বিষয়টা মেনে নিতে পারে না। সে ঘরে গিয়ে পারমিতার প্রোফাইল সার্চ করে দেখে পারমিতার অনেক বেশি ফলোয়ার্স হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তনিমার সেরকম একটা ফলোয়ার্স নেই। তাই তনিমার মনে মনে খুবই হিংসা হয়। আমার থেকে আমার শ্বশুরবাড়ির লোকেরা এগিয়ে যাবে, আমি এটা মেনে নেব না। যে করে হোক আমি আমার ননদের থেকে নিজের ফলোয়ার্স বাড়িয়ে ছাড়বো। তাছাড়া এখন ফলোয়ার্স কিনতে পাওয়া যায়, আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে ফলোয়ার্স কিনে নেব, তারপর আমি আরো ভালো ভালো রিলস ভিডিও বানাবো। এই ভেবে তনিমা এবার টাকা খরচা করে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স কিনতে শুরু করে। এতে করে তার স্বামীর অনেক টাকা খরচা হয়ে যায়, কিন্তু প্রকাশ সেই ব্যাপারে কিছু জানতে পারে না। শুধু তাই নয়, তনিমা এখন অসভ্য মেয়েদের মতো ছোট ছোট জামা কাপড় পরে রিল বানাতে শুরু করে,
কারণ সে ননদের কাছে নিজেকে সেরা প্রমাণিত করার জন্য একেবারে পাগলামি করতে শুরু করে দেয়। তার রিলস ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট আসে, কিন্তু তাতেও তনিমার কিছু যায় আসে না। এভাবে আরো কিছুদিন কাটে। একদিন হঠাৎই প্রকাশ ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা উধাও হয়ে গেছে। তনিমা, তুমি আমার কার্ড নিয়ে কি করেছো? হ্যাঁ, আমার 10 লক্ষ টাকা কোথায় গেল? কালকে তোমাকে নিয়ে আমার অফিসে আমার বন্ধুরা খুব হাসাহাসি করছিল যে তুমি নাকি অভদ্র মেয়েদের মতো রিল বানাও। শেষ পর্যন্ত তুমি এতটা নিচে নেমে গেলে। আমাকে একদম শাসন করতে আসবে না, কারণ তোমার বোন যখন রিল বানায় তখন তো কিছু হয় না, আর আমি রিল বানালেই দোষ। তোমার 10 লক্ষ টাকা খরচা করে আমি আমার জন্য ফলোয়ার্স কিনেছি। তোমার বোনের যদি লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকতে পারে তাহলে আমারও থাকতে হবে। আমার বোন রিল বানাই ঠিকই, কিন্তু অনেক গঠনমূলক রিল বানাই। কখনো নিজে গান করে ভিডিও দেয়, কিংবা কখনো সমাজসেবা করছে সেরকম ভিডিও দেয়। তুমি তোমার ননদকে কপি করতে পারলে, তার স্বভাবটা কপি করতে পারলে না? তোমাকে আমার বউ বলতে লজ্জা করছে। সবসময় এটা চাই ওটা চাই, তোমার সব চাই। তোমার মতো বউ আমার চাই না, বুঝেছো? প্রকাশ এভাবে তার বউকে উল্টোপাল্টা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, যার ফলে তনিমার চোখে জল চলে আসে। কারণ সত্যি সে তার শ্বশুরবাড়ির লোকেদের প্রভাব প্রতিপত্তি জিনিসপত্র দেখে হিংসা করে সবসময় সবকিছু কপি করতে চায়, কিন্তু সে কখনো কারোর স্বভাব শিক্ষা কিছুই কপি করতে পারেনি। ফলে তনিমা নিজের ভুল বুঝতে পারে। সে আর কখনো লোভীদের মতো তার শ্বশুরবাড়ির লোকেদের জিনিসপত্রের উপর নজর দেয় না। নাইবা সে কখনো এটা চাই ওটা চাই করে। সে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয়, যার ফলে সে তার পরিবারের সাথে হাসি খুশি বসবাস করতে থাকে। মীনাক্ষী দেবী তার 3 ছেলে ও বৌমার সঙ্গে বাস করত। মীনাক্ষী দেবীর 3 বৌমা রূপালী, কবিতা এবং জয়া 3 জনেই সরকারি চাকরি করত। বড় বৌমা রূপালী একজন সরকারি উকিল ছিল, মেজ বৌমা কবিতা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আর সবচেয়ে ছোট বৌমা জয়া একটা সরকারি ব্যাংকে চাকরি করত। 3 জনেই সরকারি চাকরি করায় তারা কেউ একে অপরকে কম বলে মনে করত না। তারা একসঙ্গে থাকার সুযোগ কম পেত ঠিকই, কিন্তু ছুটির দিনে যেদিন তারা বাড়িতে থাকতো সেদিন তাদের মধ্যে কোনো না কোনো কারণে ছোটখাটো ঝগড়া লেগেই যেত। এমনই একদিন রবিবারে, এই যে আমি একটু বাজারে যাচ্ছি, আজকে তো রবিবার, আজকে আমার ছুটি, তোমাদের বাড়ির কাজ করার পালা আজকে। আমি বাজার থেকে সবজি আনতে যাচ্ছি, ততক্ষণে তোমরা ব্রেকফাস্ট রেডি করে খেয়ে নাও। 3 বৌমা সরকারি চাকরি করায় তারা বাড়িতে থাকার খুব একটা সুযোগ পেত না। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমে খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে বেরিয়ে যেত। মীনাক্ষী দেবী তার 3 বৌমাকেই খুব ভালোবাসতো। সে তার বৌমাদের নিজের মেয়ে বলেই মনে করত, আর তাই বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করত। কিন্তু রবিবারে 3 বৌমা বাড়ির সব কাজ করত। মীনাক্ষী দেবী বাজারে যায়, সেখানে গিয়ে তার সঙ্গে তাদের পাড়ার এক প্রতিবেশীর দেখা হয়। মীনাক্ষী দেবীকে বাজার করতে দেখে সে বলে, কি গো দিদি, এই বয়সে আর কত খাটাখাটনি করবে? বলি বয়সটা কি কম হলো? এই বয়সে বাড়ির সব কাজকর্ম, রান্না বান্না, আবার তার উপর বাজারও করছো। বাজারটাও কি তোমার বৌমারা করতে পারে না? বাজার করলে সমস্যা কি? আজকে তো রবিবার, ওরা তো বাড়িতেই আছে, ওরাই আজকে বাড়ির সব কাজকর্ম করবে। আমি বাড়িতে শুধু শুধু বসে থেকে কি বা করবো? তাই ভাবলাম ওদের বাজারটা করে দিই। আর তাছাড়া আমাকে তো শুধু বাড়ির অল্প কিছু কাজ করতে হয়। আমার বৌমারা তো সপ্তাহে 6 দিন বাড়িতেই থাকে না, আমার থেকে বেশি পরিশ্রম তো ওরাই করে। হ্যাঁ সেটাই, আসলে এসব কিছুই না, সবই হচ্ছে টাকার খেলা। 3 বৌমা সরকারি চাকরি করছে, মাসে মাসে মোটা টাকা হাতে ধরাচ্ছে। টাকা নিতে গেলে বৌমাদের তো সেবা যত্ন করতেই হবে, তাই না? এ কি বলছো তুমি? আমি টাকার লোভে কোনো কিছুই করি না, ঠিক আছে? আমি আমার বৌমাদেরকে খুব ভালোবাসি, আর তাই জন্যই ওদের কেয়ার করি। আমার বৌমাদেরকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তোমারও তো 2টো ছেলে, আমার উপর এত হিংসা না করে তোমার 2 ছেলের জন্য সরকারি চাকরিওয়ালা বউ খোঁজো। এই বলে মীনাক্ষী দেবী সেখান থেকে চলে যায়। এদিকে 3 বৌমা ব্রেকফাস্ট তৈরি করার জন্য রান্নাঘরে আসে। তারা প্রত্যেক রবিবারে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে স্পেশাল খাবার রান্না করত। আজকে তারা 3 জনে আলু পরোটা তৈরি করবে বলে ঠিক করেছিল। এই আলু পরোটাতে আবার পেঁয়াজ দেয় নাকি? আলু পরোটাতে পেঁয়াজ দিলে খেতে খুব বাজে লাগে। পেঁয়াজগুলো সরা এখান থেকে। দেখো দিদি, এটা তোমার কোট না যে তুমি বাড়িতে উকিলতা করবে। আলু পরোটাতে পেঁয়াজ দেওয়া হবে।
উকিলতা করতে করতে তুমি বোধহয় রান্না করা ভুলে গেছো। আজীবন আলু পরোটাতে পেঁয়াজ দিয়ে এলাম, আর তুমি বলছো আলু পরোটাতে পেঁয়াজ দেয় না। আর তুইও এটাকে ইউনিভার্সিটি পাসনি, ঠিক আছে? তোর জ্ঞান ইউনিভার্সিটিতে গিয়েই দিবি। আলু পরোটাতে পেঁয়াজ দেওয়া হবে না, শুধুমাত্র আলু দিয়েই পরোটা তৈরি হবে। তুই কি একা আলু পরোটা খাবি নাকি? আমরা তিনজনেই তো খাবো, সুতরাং সবাই যাতে খেতে পারে সেরকম ভাবে তৈরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার। তাহলে যে যার মতো আলাদা আলাদা আলু পরোটা বানিয়ে নাও। দেখো 6টা আলু আছে, এই 2টো আলু তোমার, এই 2টো আমার, আর এই 2টো আলু জয়ার। বাহ বাবা, খুব ভালো। তোমরা দুজনে কি আমাকে বোকা ভেবেছো? নিজেরা তো বেশ ভালো ভালো আলু নিয়ে নিলে, আর আমাকে এই পচা গলা আলু দুটো দিয়েছো। আমিও ব্যাংকে চাকরি করি, হিসাব কিতাব সব ভালোভাবেই বুঝি আমি। এই দেখো, অর্ধেক আলু পচা, আমাকে অন্য আলু দাও। আমি আমার আলু দেবো না, আগেই বলে দিচ্ছি। আর আমিও দেব না, আজকে রবিবার, রবিবারে ভালো কিছু খেতেই হবে। ছুটির দিনে আমি আলু পরোটা মিস করতে পারবো না। আলু তো আমি নিয়েই ছাড়বো, আমিও দেখি আমাকে কি আটকায়। ঠিক তখনই সেখানে মীনাক্ষী দেবী বাজার থেকে ফিরে আসে। সে তার 3 বৌমাকে আলু নিয়ে ঝগড়া করতে দেখে বলে, হে উপরওয়ালা, তোমরা তিনজনে করছো কি? আমি সারা পাড়ায় তোমাদেরকে নিয়ে বড়াই করে বেড়াই যে আমার 3 বৌমার মধ্যে খুব মিল আছে। তোমরা তিনজন কোনোদিনও ঝগড়া করো না, আর তোমরা সামান্য একটা আলুর জন্য ঝগড়া করছো। মা, আমি ঝগড়া করছি না, এরা দুজনেই তো। ঠিক আছে, আর কোনো কথা হবে না। আমি আলু কিনে এনেছি, ব্যাগে আলু আছে, যত ইচ্ছা আলু পরোটা করে খাও। এখন আমি বেঁচে আছি, তোমরা এরকম ছোট একটা জিনিস নিয়ে ঝগড়া করছো, আর আমি মারা গেলে তখন তোমরা কি করবে? মা, এ আপনি কি বলছেন? এরকম কথা মুখেও আনবেন না। আমরা তিনজনে এবার থেকে মিলেমিশে থাকবো, আর আমরা ঝগড়াও করব না। হ্যাঁ মা, আমরা নিজেদের মধ্যে ঝগড়া করব না। আপনি দয়া করে মরে যাওয়ার কথা বলবেন না। এভাবেই মীনাক্ষী দেবী তার 3 বৌমাকে সবসময় ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখার চেষ্টা করত। 3 বৌমাকে সে ভালোভাবে বুঝিয়ে তাদেরকে একসঙ্গে কিভাবে থাকতে হয় সেটা শেখাতো। 3 বৌমা তার শাশুড়ি মায়ের কথা শুনে একসঙ্গে আলু পরোটা বানিয়ে মিলেমিশে খায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন মীনাক্ষী দেবীর বড় ননদ চৈতালি তাদের বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে আসে। চৈতালি দেবী খুবই হিংসুটে এবং ঝগড়ুটে প্রকৃতির ছিল। তার চিন্তা ভাবনা অনেক বেশি কূটনৈতিক ছিল। কিরে মীনাক্ষী, সকাল 8টা বেজে গেল তো এখনো পর্যন্ত খাবার পেলাম না। সকালের ব্রেকফাস্ট কে দেবে আমাকে? তোর বড় বৌমা, মেজো বৌমা, নাকি ছোট বৌমা? না না দিদি, তোমার ব্রেকফাস্ট আমি দেব। বৌমারা তো রেডি হচ্ছে অফিসে যাবে বলে, আমি ওদের টিফিন তৈরি করে দিয়েছি। তোমার খাবারও রেডি করেছি, আমি নিয়ে আসছি, দাঁড়াও। ঠিক তখনই সেখানে মীনাক্ষী দেবীর 3 বৌমা চলে আসে। মা, আমি বেরিয়ে গেলাম, আজকে খুব দেরি হয়ে গেল আমার। হ্যাঁ মা, আমিও আসলাম। আর মা, আজকে আমার বাড়ি ফিরতে একটু লেট হবে। আমি আমার কিছু স্টুডেন্টদের স্পেশাল ক্লাস দেব। কবিতা দিদি, তুমি আমাকে তোমার স্কুটি করে একটু ছেড়ে দেবে? দেখো না, কখন থেকে গাড়ি বুক করছি, একটাও ক্যাব পাওয়া যাচ্ছে না। মা, আমরা এলাম তাহলে। এই বলে 3 বৌমা যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে যায়। মীনাক্ষী দেবী রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে তার ননদ চৈতালিকে খেতে দেয়। মীনাক্ষী, এসব আমি কি দেখছি? তোর 3 বৌমা তো তোর মাথায় উঠে নাচানাচি করছে। তুই এদের শাশুড়ি মা, নাকি ওরা তোর শাশুড়ি মা? আমার তো ব্যাপারটা একদমই সইছে না। কেন দিদি, ব্যাপারটা সইছে না বলতে? আমি ঠিক বুঝতে পারলাম না। তোর 3 বৌমা সরকারি চাকরি করে সেটা ঠিক আছে, কিন্তু সরকারি চাকরি করে বলে তোর মাথা কিনে নিয়েছে নাকি? বাড়ির কোনো কাজকর্ম করে না, আর তুই তোর বৌমাদের সেবা করছিস। সরকারি চাকরি করে বলে বাড়ির কাজে ছাড় দিচ্ছিস কেন? ঘরও সামলাতে হবে, চাকরিও সামলাতে হবে। কিভাবে করবে সেটা ওরা বুঝবে, তুই এত চাপ নিচ্ছিস কেন? আরে না না, চাপ কিসের? বাসন মাজার, ঘর মোছার তো কাজের লোক আছেই। আমি শুধু রান্নাটা একটু করি। রান্না করতে আমার কোনো অসুবিধা হয় না। তাছাড়া ওরা যেদিন বাড়িতে থাকে সেদিন আমাকে কিছু করতে দেয় না। আচ্ছা, তুমি এসব নিয়ে বেকার চিন্তা করো না। নাও, তুমি লুচি আর আলুর দম খাও। চৈতালি লুচি ও আলুর দম খেতে খেতে মনে মনে ভাবে, মীনাক্ষীকে উস্কানি দিয়ে কোনো লাভ হবে না। আমি তো এদের সংসারে আগুন লাগিয়েই ছাড়বো। 3-3টে বৌমা সরকারি চাকরি করে, টাকার কোনো অভাব নেই। 3 বৌমা কত মিলেমিশে থাকে। একবার যখন এখানে এসেছি, তখন এদের সংসার না ভাঙা পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না। আমাকে 3 বৌমার পেছনে লেগে পড়তেই হবে। পরের দিন চৈতালি বড় বৌমা রূপালীর ঘরে যায়। বড় বৌমা, ঘরে আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জিজ্ঞাসা করার কি আছে? আপনারই তো বাড়ি, যখন ইচ্ছা আসতে পারেন। বসুন না। না না, বসবো না। তোমরা সব কে কি করছো তাই দেখতে এলাম।
তুমি তাহলে জামা কাপড় গোছাচ্ছ? হ্যাঁ, কবিতা সকালে জামা কাপড়গুলো কেচে দিয়েছিল, তাই বাড়ি এসে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিই। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। কবিতা বাড়ির সবার জামা কাপড় একাই কাচছিল দেখলাম। তখন জামা কাপড় কাচার সময় মুখটা তো বাংলার পাঁচ করে রেখেছিল, আর কাজ করতে করতে খুব গজগজ করছিল। বলছিল তোমরা কোনো কাজ করো না, ও একাই বাড়ির সব কাজ করে। কি, ও এরকম বলেছে? আর এর আগের দিন আমি যে বাড়ির সবার জামা কাপড় কেচেছিলাম সেটা বলেনি? ও কি একাই সব কাজ করে? আমরা কি শুধু বসে বসে খাই? আর কি কি বলেছে ও শুনি? আরে ও তো আরো অনেক কিছুই বলেছে, কিন্তু আমার বাবা এসব বলতে ভয় করে। তোমরা যদি এবার নিজেদের মধ্যে ঝগড়া করো, পরে তো তোমার শাশুড়ি মা আমাকেই বলবে যে আমি তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়েছি। না না, কেউ কিছু বলবে না। আপনি বলুন তো, আমি আপনার নামে কাউকে কিচ্ছু বলবো না। এভাবেই চৈতালি কবিতার নামে উল্টোপাল্টা কথা রূপালীকে বলতে থাকে। সে ভালোভাবে রূপালীর ব্রেন ওয়াশ করে দেয়। রূপালী কবিতার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। চৈতালি এরপর মেজ বৌমা কবিতার কাছে যায় এবং তাকেও একই রকম ভাবে নানান রকম কূটনৈতিক কথা বলে তাকে উস্কাতে শুরু করে। কি, ওরা দুজন এরকম বলেছে? আমি সংসারে কোনো টাকা দিই না? ওরা একদমই মিথ্যা কথা বলেছে। আমি এই সংসারে সবচেয়ে বেশি টাকা দিই। আমি বসে বসে খাই না, ঠিক আছে? তারপর কিছুদিন আগে ওদের বার্থডে গেল, অ্যানিভার্সারি গেল, আমি ওদের দুজনকেই দামি দামি গিফট করেছি। তারপর ওরা এসব কথা বলতে পারলো? হ্যাঁ বলেছে তো, কিন্তু তুমি আবার এই নিয়ে ঝগড়া করতে চেও না যেন। আমি বাবা ঝগড়া ঝামেলা পছন্দ করি না একদম। চৈতালি ঠিক একই রকম ভাবে ছোট বৌমা জয়াকেও বাকি দুই বৌমার বিরুদ্ধে উস্কে দেয়। তিন বৌমা একে অপরকে খোলাখুলি কিছু বলতে না পারলেও তারা মনে মনে একে অপরের উপর প্রচুর পরিমাণে রেগেছিল। তাদের মধ্যে এক ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল। তারা কেউ কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে না। তিনজনই একে অপরকে ইগনোর করছিল। একদিন ছুটির দিনে তিন বৌমাই বাড়িতে ছিল। কি ব্যাপার, আজকে তো রবিবার। রবিবারে তোমরা তিনজনে একসঙ্গে তো স্পেশাল ডিশ রান্না করো। এখনো পর্যন্ত সকালের ব্রেকফাস্ট তৈরি করলে না যে? আগে যা করেছি, কিন্তু এখন থেকে আমি আর এসব কিছুই করব না। এদের সঙ্গে আমি আর একসঙ্গে রান্না করতে পারবো না। আমি বাইরে থেকে বাটার নান অর্ডার করে খেয়ে নিয়েছি। এরা কি করবে সেটা এদের ব্যাপার। হ্যাঁ তো, আমি কি তোমাদের জন্য অপেক্ষা করে বসেছিলাম? আমিও বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নিয়েছি। আর আমিও চাকরি করি, ওকে? আমিও টাকা ইনকাম করি। আমার কাছে টাকার অভাব নেই। আমি এখনই বাইরে থেকে খাবার অর্ডার করব। আরে তোমাদের তিনজনের কি হয়েছে বলো তো? আমি বেশ কিছুদিন ধরেই দেখছি তোমরা একে অপরের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছো। কি হয়েছে তোমাদের? মীনাক্ষী দেবীর কোনো কথার উত্তর না দিয়ে তিন বৌমাই সেখান থেকে চলে যায়। সে কিছু বুঝে উঠতে পারছিল না যে কেন তার তিন বৌমা এরকম আচরণ করছে। ওদিকে সময় মতো চৈতালি তিন বৌমার ব্রেন ওয়াশ করতে থাকে। একদিন চৈতালি তার মেয়ে ঋত্বিকার সঙ্গে ফোনে কথা বলছিল। আর বলিস না, এদের সংসারে বেশ ভালোই তামাশা চলছে। আমি তিন বৌমাকে যেমন ভাবে উস্কে দিয়েছি না, এদের তিনজনের মধ্যে আর কোনোদিনও মিল হবে না। এরা সারা জীবন একে অপরের সঙ্গে ঝগড়া করতেই থাকবে। বাধ্য হয়ে মীনাক্ষী ওদেরকে চাকরি ছেড়ে দিতে বলবে, দেখিস। মীনাক্ষী দেবী চৈতালির সব কথা শুনে নেয়। সে খুবই রেগে যায়। সে তাড়াতাড়ি করে তার ফোনে চৈতালির কথাগুলো রেকর্ড করতে থাকে। মীনাক্ষী দেবীকে দেখতে না পেয়ে চৈতালি মন খুলে তার মেয়ের সঙ্গে লাগান ভাগানের গল্প করতে থাকে। রাতে তার তিন বৌমা বাড়িতে এলে মীনাক্ষী দেবী চৈতালির সামনেই তার তিন বৌমাকে অডিও রেকর্ডিংটা শোনায়। তিন বৌমা চৈতালির উপর খুব রেগে যায়। ছি, আপনার লজ্জা করলো না এরকম করতে? আমাদের এত ভালো সংসারে আপনি আগুন লাগিয়ে দিলেন। ছি, আপনাকে পিসি বলতেই আমাদের লজ্জা করছে। যান, বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। আপনার জন্য এই বাড়ির দরজা আজ থেকে বন্ধ। চৈতালি তার কুকর্মের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে এবং সে তাদের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এভাবে তিন বৌমার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং তারা আবার আগের মতো মিলেমিশে থাকতে শুরু করে।